এই লোকটি যখন দেখল যে তার স্ত্রী বিয়ের পোশাক পরে তার সামনে এসেছে, তখন লোকটি বিস্ময়ে হতবাক হয়ে গেল আর তার স্ত্রীর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। যদিও তারা স্বামী স্ত্রী, তবুও তার স্ত্রীকে স্পর্শ করার বা কোনো সীমা অতিক্রম করার সাহস তার ছিল না, কারণ তারা দুজন ছিল কেবল নামকাওয়াস্তে স্বামী স্ত্রী। ভিলার বাইরে কসমস ইউঝো তার খালা ও কাজিনের সাথে দেখা করে ঠিক তখনই বাই চাং উ এসে তার স্ত্রীর খোঁজ নিল। তার থেকেও খারাপ হলো, মেইলিও ঠিক সেদিকে আসছিল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। সামান্য অসাবধানতাতেই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। ইউঝো দ্রুত মেইলিকে ইশারা করল যেন তিনি না আসে। মেইলি দ্রুত তার চুল দিয়ে মুখ ঢেকে রাস্তার মোড়ে বসে লুকানোর চেষ্টা করল। তাড়াহুড়োতে তিনি ভুলবশত তার ফোনটি মাটিতে ফেলে দিল। ইউঝো অনেক কষ্টে বাই চাংউকে বিদায় করল। মোজা দেখতে না পেরে খালা আর কাজিন হতাশ হল। ঠিক তখনই মেইলিয়ের ফোন হঠাৎ বেজে উঠল। খালা রিংটোন শুনে গাড়ি থেকে নেমে ফোনটি তুলে নিল আর মালিককে খুঁজতে চারদিকে তাকাতে লাগলো। তিনি হঠাৎ পাশে লুকিয়ে থাকা মেইলিকে দেখতে পেল। মেইলি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে একটি কুকুরের আস্তানায় লুকিয়ে গেল আর মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী সেজে গেল। এভাবেই তিনি খালার কাছ থেকে ফোনটি ফেরত নিল। একটি সংকট আপাতত কেটে গেল, কিন্তু ইউঝো এই ধরনের উত্তেজনা সহ্য করতে পারছিল না। তিনি মেইলিকে ফোন করে বলল ভিলায় না থাকতে, না হলে একা থাকার বিষয়টি বাই চাংওয়ের কাছে প্রকাশ হয়ে যাবে। একই সাথে তিনি বলল যে তাদের চুক্তি এখানেই শেষ। মেইলিকে আর কোনো ঝামেলা না করার জন্য সতর্ক করল আগে যে বাড়িতে ভাড়া থাকত সেটা আগে থেকেই ভাড়া দেওয়া হয়ে গেছে। তাদের বিয়ের বাসা বাড়ির মালিক নিয়ে নিয়েছে আর ভিলাতেও থাকা যাচ্ছে না। নিরুপায় মেইলি সুটকেস নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। তিনি বন্ধুর কাছে আশ্রয় নিতে চাইল, কিন্তু জানতে পারল যে বন্ধু সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর তার অ্যাপার্টমেন্টও ভাড়া দেওয়া হয়েছে। কোনো উপায় না দেখে তিনি একটি মোটেল বিজ্ঞাপনে দেখল যেখানে জামানত ছাড়া থাকার প্রতিশ্রুতি তাকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করল। মেইলি সুটকেস টেনে মোটেলটিতে আসলো। যদিও জায়গাটি ছিল নোংরা আর নানা রকম মানুষের ভিড়, তবুও এটি অন্তত থাকার একটি জায়গা হলো। তিনি ভেবেছিল প্রথম রাতে ঘুম আসবে না, কিন্তু মেইলি সকাল 9টা পর্যন্ত ঘুমালো। সব গুছিয়ে তিনি তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা হলো। কাজ শেষ করে যখন তিনি চলে যাচ্ছিল তখন তার সাথে জেং জিংয়ের দেখা হলো, যিনি আগেরবার তার ক্ষতস্থান ব্যান্ডেজ করেছিল। জেং জিং যখন ইউঝোয়ের দাদির স্বাস্থ্য পরীক্ষা করতে গেল তখন তিনি মৃদুভাবে দাদির নাতবু হওয়ার ইচ্ছা প্রকাশ করল। দাদি এতে খুব খুশি হলো আর তাকে সাহস দিল যেন তিনি ইউঝোয়ের মন জয় করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে। জেং জিং শুনেছিলেন ইউঝো একবার বলেছিল যে মেইলিয়ের সাথে প্রথম দেখাতেই তিনি ঝামেলায় পড়েছিল, আর দ্বিতীয়বার দেখার সময় মেইলি সরাসরি ইউঝোকে তার স্বামী হওয়ার প্রস্তাব দিয়েছিল। তিনি সুযোগ বুঝে মেইলি আর ইউঝোয়ের সম্পর্ক নিয়ে জানতে চাইল। এই হঠাৎ প্রশ্ন শুনে মেইলি কিছুটা বিব্রত হলো আর দ্রুত বলল যে এটি ছিল কেবল একটি রসিকতা। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর মেইলি আফসোস করল যে তিনি ইউঝোয়ের সাথে গোপনীয়তার চুক্তি করেননি। তিনি ভাবতেও পারেননি ইউঝো এত মুখফোড় যে সব কথা ফাঁস করে দেবে। তিনি মিং জুনে আসলেন আর ইউঝোয়ের মার্কেটিং টিমের কাছে ডিজাইনের পরিকল্পনাটি উপস্থাপন করল। প্রকল্পটি সর্বসম্মতভাবে অনুমোদিত হল। মেইলি কিছুটা স্বস্তি পেল। টিমের পুরনো সদস্যরা উদযাপন করার জন্য ডিনারে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং মেইলিকেও আন্তরিকভাবে আমন্ত্রণ জানালো। খাওয়ার মাঝখানে তরুণরা বাড়ি কেনার বিষয়ে কথা বলতে শুরু করল। যাদের বাড়ি কেনার সামর্থ্য নেই তারা সেই ভাগ্যবান ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হল যিনি কোম্পানির ভিলাটি লটারিতে জিতেছেন। কথা বলতে বলতে একজন ফোন বের করে জানতে চাইলেন বিজয়ীকে। মেইলি দ্রুত ইউঝোকে ইশারা করল যেন তিনি তাকে থামান। ইউঝো সঙ্গে সঙ্গে মেনু কার্ড দিয়ে লোকটির ফোন ঢেকে দিল আর আরও কিছু খাবার অর্ডার করার প্রস্তাব দিল। এভাবে তিনি তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে ফোনটি লুকিয়ে রাখল। খাবার অর্ডার করার পর আরেকজন সহকর্মী অ্যাক্টিভিটির শেষ তারিখ দেখতে ফোনটি হাতে নিল। মেইলি তাড়াতাড়ি পানিজের গ্লাস তুলে নিয়ে তার সাথে লাগাতার পান করল, কিন্তু শেষ পর্যন্ত সবার নজর এড়ানো গেল না। ইউঝোয়ের পাশের একজন ভুলবশত বিজির ছবিটি দেখে ফেলল আর তার মনে হলো ছবিটির ব্যক্তিকে তিনি চেনে। যখন তিনি ছবিটি অন্যদের দেখাতে যাচ্ছিল তখন ইউঝো দ্রুত এক টুকরো মাংস তুলে তার মুখে পুরে দিল। মেইলি বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে লাগাতার পান করার জন্য উৎসাহিত করতে লাগলো। ডিনার প্রায় শেষ হওয়ার সময় তিনি প্রায় মাতাল হয়ে গেল। তিনি বাথরুমে গিয়ে মুখ ধুতে গেল যাতে কিছুটা সজাগ হতে পারে, কিন্তু তিনি দেখল যে তাকে আমন্ত্রণ জানানো পুরনো কর্মচারীটি তার পিছু নিয়ে এসেছে আর সরাসরি বিল পরিশোধ করতে বলল। তখনই ইউঝো বুঝল যে লোকটি আসলে মেইলিকে বিল দেওয়ার জন্য ফাঁসিয়েছে, ভবিষ্যতে যেন কাজের কোনো সমস্যা না হয়। তাই মেইলি কার্ড দিয়ে বিল দিতে রাজি হলো, কিন্তু কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না। কয়েকবার সোয়াইপ করার পরও একই ফল হলো। যখন তিনি খুব বিব্রত তখন ইউঝো নিজের কার্ড এগিয়ে দিয়ে তাকে সাহায্য করল। সেই কর্মচারীটি যিনি
কেবল সুযোগ নিতে চেয়েছিল, নিজেকে ভালো সাজিয়ে মিথ্যা বলল যে মেইলি নিজেই বিল দিতে চেয়েছিল। ইউঝো সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে বলল যে একজন একক সহকর্মীকে দিয়ে পুরো টিমের ডিনারের বিল দেওয়া কোনো কাজের কথা নয়। খাওয়া শেষ হওয়ার পর সবাইকে টিভিতে যাওয়ার প্রস্তাব দিল। ইউঝো মেইলিয়ের মাতাল অবস্থায় ভুল কিছু বলার ভয়ে তাকে জোর করে বাড়িতে পৌঁছে দিতে চাইল। মোটেলটিতে পৌঁছে মেইলি সুটকেস থেকে সব জিনিসপত্র বের করে রুম কার্ড খুঁজতে লাগলো। তখনই তার মনে পড়ল যে সকালে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় তিনি রুম কার্ডটি নিয়ে আসেননি। ইউঝো রাগ ও হতাশায় ৫তলা থেকে ১তলায় নেমে ম্যানেজারের কাছে গেলেন দরজা খুলে দিতে। তিনি মেইলিকে বিছানায় শুইয়ে দিল। হঠাৎ আয়নাতে চোখ পড়তেই তিনি দেখল যে ম্যানেজার মেইলিয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা জোর করে দমন করে তিনি দ্রুত মোটেল থেকে বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে তিনি বুঝতে পারল যে চাবিটি তিনি মেইলিয়ের রুমে ফেলে এসেছে। ইউঝো মেইলিকে ফোন করল। ফোন লাগতেই তিনি মেইলিয়ের একটা চিৎকার শুনতে পেল। ম্যানেজারের অভিব্যক্তি মনে পড়তেই তার মনে হলো মেইলি হয়তো হেনস্থার শিকার হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি দ্রুত রুমে ফিরে গেল। ম্যানেজারকে মেইলিয়ের রুমে দেখেই তিনি দ্বিতীয়বার চিন্তা না করে এক ঘুষি মারল, যাতে ম্যানেজারের মুখ থেকে রক্ত বের হলো। হতভম্ব মেইলি কেবল জিজ্ঞেস করল কেন তিনি অকারণে মারল। ইউঝো ম্যানেজারকে তার পায়ে হাত দেওয়ার জন্য অভিযুক্ত করল। মেইলি বলল যে তিনি হট নুডলস উল্টে ফেলায় তার পা পুড়ে গিয়েছিল আর ম্যানেজার কেবল তাকে সাহায্য করার জন্য ফার্স্ট এইড বক্স আনতে এসেছিল। ম্যানেজারকে ভুল বোঝার বিষয়টি বুঝতে পেরে ইউঝো তাড়াতাড়ি সাবধানে ক্ষমা চাইল, কিন্তু অকারণে মার খাওয়া ম্যানেজার মেইলিকে রুম থেকে বের করে দিতে চাইল এবং এই দুই পাগলাটে লোককে আর দেখতে চাইল না। বের করে দেওয়ার পর ইউঝো প্রথমে মেইলিয়ের পোড়া অংশের চিকিৎসা করল। তিনি জানতে পারল যে মেইলিয়ের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তিনি তাকে লটারিতে জেতা ভিলায় নিয়ে গেল আর তাকে গোপনে এখানে থাকার নির্দেশ দিল যেন কোনোভাবেই বাই চাং উ জানতে না পারে। থাকার জায়গা পেয়ে মেইলি ভিলায় নিশ্চিন্তে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে তিনি বাইরে টাটকা বাতাসে শ্বাস নিতে গেল। ভিলার পরিবেশের প্রশংসা করতে করতেই তিনি দেখল যে বাই চাং উ উল্টো দিকের দরজা দিয়ে বেরিয়ে আসছে। তিনি সঙ্গে সঙ্গে বসে লুকিয়ে পড়ল। নিশ্চিত হওয়ার পর যে তাকে দেখা যায়নি তিনি স্বস্তি পেল, কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি বাই চাং উ এর ফোন পেল। তাকে জানানো হলো যে কোম্পানির প্রতিনিধি নিয়ম অনুযায়ী তাকে দেখতে আসবে, তাই তিনি যেন প্রস্তুত থাকে। মেইলি বুঝতে পারল যে এখনো অনেক কাজ বাকি। রাতে ঘুমানোর সময় তিনি আলো জ্বালাতে সাহস পেল না, কেবল ফোনের আলোর সাহায্যে কোনোমতে মুখ ধুলেন, কিন্তু একটি মশা তাকে ঘুমাতে দিচ্ছিল না। তিনি উঠে মশা মারতে গিয়ে ভুলবশত সেন্সর লাইট চালু করে ফেললেন। তিনি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে সেটি বন্ধ করার চেষ্টা করল, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে না পারায় রুমের লাইট একবার জ্বলছিল আবার নিভছিল। বাই চাং উ উল্টো দিকের ভিলায় লাইটের এই আশায়াওয়া দেখে মেইলিয়ের দরজায় টোকা দিল আর বলল গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র দিতে এসেছে। মেইলি সুযোগ বুঝে সেন্সর লাইট ব্যবহারের পদ্ধতি জানতে চাইল। বাই চাং উ রুমে প্রবেশ করল। রিমোট কন্ট্রোল বের করে ধৈর্য সহকারে তাকে দেখালেন কিভাবে এটি ব্যবহার ও বন্ধ করতে হয়। দরজার কাছে কেবল মেইলিয়ের একজোড়া জুতো আর ঘরের কোথাও কোনো পুরুষের জিনিসপত্র না দেখে বাই চাং উ সন্দেহ করল। তিনি জানতে চাইল মেইলিয়ের স্বামী কি এখানে থাকে না। এমনকি তিনি সন্দেহ করল যে তারা দুজন আলাদা হয়ে গেছে। মেইলি মিথ্যা বলল যে তার স্বামীর জিনিসপত্র সব দোতলায় রাখা আছে আর এখনো গোছানো হয়নি। বাই চাং উ দ্বিধা নিয়ে চলে গেল। যাওয়ার আগে তাকে মনে করিয়ে দিল যে কোম্পানির প্রতিনিধি পরের সপ্তাহে দেখতে আসবে। গোপনীয়তা ফাঁস না করার জন্য মেইলি ইউঝোয়ের কাছে ফোন করে সাহায্য চাইল। তিনি অনুরোধ করল ইউঝো যেন তার কিছু অব্যবহৃত জামা কাপড় আর ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আসেন ঘরের সাজসজ্জা হিসেবে ব্যবহার করার জন্য। ইউঝো চিন্তিত ছিল যে এবার সমস্যা সমাধান হলেও পরের বার আবার নতুন সমস্যা দেখা দেবে। একবারেই সব সমস্যার সমাধান করার জন্য তিনি মেইলিকে ফটো স্টুডিওতে নিয়ে গেলেন বিয়ের ছবি তুলতে। ছবিগুলো ভিলায় ঝুলিয়ে রাখলে আর কিছু ব্যক্তিগত জিনিসপত্র রাখলে কেউ তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করবে না। মেইলি যখন বিয়ের পোশাকে ইউঝোয়ের সামনে আসলো, ইউঝো মুহূর্তের মধ্যে মুগ্ধ হলো। প্রথম দেখার পর থেকেই তিনি এই প্রথমবার দেখলেন যে মেইলি এত সুন্দর। ছবিটিকে আরও বাস্তবসম্মত করার জন্য তিনি মেইলিকে নিজের কোলে বসিয়ে দিল আর একটি ঘনিষ্ঠ পোজ দিল, কিন্তু চোখে চোখ পড়তেই তাদের দুজনের হৃদস্পন্দন বেড়ে গেল আর তারা অস্বস্তিতে পড়ল। ফটো তোলা শেষ হওয়ার পর তারা দুজনই অস্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে আসলো। তারা দুজনেই অস্বস্তিবোধ করে দূরত্ব বজায় রাখল। ইউঝো প্রথমে বাইরে গেল আর মেইলিকে বিয়ের পোশাক পরিবর্তন করতে বলল। বাইরে বেরিয়েই তিনি দেখল যে তার অধস্তনরা তাদের সঙ্গীদের সাথে ছবি তুলছে। তিনি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফটো তোলার রুমে পালিয়ে গেল, কিন্তু তার অধস্তনরা ততক্ষণে তাকে খুঁজতে চলে এসেছে। চরম পরিস্থিতিতে একে অপরের মুখ যেন চেনা না যায়, সেজন্য তিনি তাড়াহুড়ো করে মেইলিকে চুমু খেল
এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে।